পার্বত্য চট্টগ্রাম ভারতের হয়ে থাকবে নাকি পাকিস্তানের হয়ে থাকবে? এরা বলছে এই জঙ্গলিদের নিয়ে আমার কি হবে, এই জঙ্গলিদের আমার দরকার নেই। হিন্দু খায় না গরুর মাংস, মুসলমান খায় না শুকরের মাংস। রাজা দেবাশিস রায়ের বাবা উনি ছিলেন একজন কুখ্যাত রাজাকার। পার্বত্য চট্টগ্রামের সমস্যা কিন্তু পাকিস্তান পিরিয়ড থেকে না, ব্রিটিশ যখন ছিল তখন থেকে এই ভারত উপমহাদেশে আপনার 200 বছর শাসন করেছে। ওরা এই পৃথিবীকে একদিন রাজত্ব করবে। আমার পাহাড়ের অধিকাংশ নেতা ভারতের পক্ষে থাকার জন্য জওহরলাল নেহেরুর সাথে সাক্ষাৎ করেছিলেন। চট্টগ্রাম নিয়ে যেই তথ্যগুলো আমরা পেয়েছি বিগত সময়ে, পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুরু হয় সেই পাকিস্তান সময়ে। কাপ্তাই বিদ্যুৎ প্রকল্প নামে যে প্রকল্পটা করা হয়েছিল সেই সময়, সেই বিদ্যুৎ প্রকল্পের যে পানির মাধ্যমে হাজার হাজার বসতি ডুবে যায় এবং তারা বাস্তুহারা হয় এবং সেখান থেকে অনেক লোক ভারতের ত্রিপুরা চলে যায়। দুঃখের সাথে বলতে হয় যে বিদ্যুতের জন্য তাদের ঘর ছাড়া হতে হয়েছে, গৃহহীন হতে হয়েছে। তাদের কোথাও সেখানে 1 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিতরণ করা হয়নি। সেই সময় পুরো বিদ্যুৎটা চলে এসেছে অন্য এলাকাতে। সেইটা তাদের এক সময়, সেই সময়ের একটা বড় ক্ষোভ ছিল যে তাদেরকে উচ্ছেদ করে পানিতে ডুবে সেখানে একটি বড় প্রকল্প করা হলো এবং তাদেরকে বলা হয়েছিল তখনকার সময় তাদেরকে প্রতিটা পরিবারকে একটি সাহায্য সহযোগিতা করা হবে, একটা অনুদান দেওয়া হবে, কিন্তু সেইটাও তারা ঠিকমতো পায়নি। সেটা প্রথম একটি তাদের বিরূপ অভিজ্ঞতা বাংলাদেশের সেই সময়, বিশেষ করে পূর্ব পাকিস্তান বলতে পারি আমরা। পূর্ব পাকিস্তান সময়কার তাদের একটি খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। গৃহহীন হওয়া, বাস্তব হওয়াটা খুব কষ্টের ব্যাপার। আপনার নিজ জন্মভূমি থেকে যদি কেউ চলে যায় এর চেয়ে আর কষ্টের কিছু হতে পারে না। পরবর্তীতে স্বাধীনতার পর আমাদের তখনকার প্রধানমন্ত্রী, সম্ভবত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, আমি ঠিক জানি না সেই সময় যখন উনি কথাটা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে গিয়ে বললেন যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। শেখ মুজিবুর রহমান এই কথাটি বলেছিলেন। সেটা তাদের মাঝে আরো বেশি ক্ষোভের সৃষ্টি করে যে আসলে যার যার সংস্কৃতি, ধর্ম সেটাই নিয়েই থাকবে এবং আমরা সবাই মিলেমিশে থাকবো। কাউকে জোর করে তার কালচার থেকে সরিয়ে অন্য একটি কালচারে আনা এটা সম্ভব না এবং কেউ চায় না তার মায়ের কাছ থেকে যে ভাষা শিখে আসছে, মায়ের কাছ থেকে যে কালচারটা শিখে আসছে সেই কালচার ত্যাগ করে অন্য একটি কালচারে চলে আসা। আমরা যেমন বাংলা ভাষার জন্য আমার জীবন দিতে হয়েছিল 52 সালের 21শে ফেব্রুয়ারি। পাকিস্তান সরকার বলেছিল যে ভাষা একটা হবে, সেটাকে বাঙালি জাতি মেনে নিতে পারে নাই। আসলে কেউ কারো কালচার সংস্কৃতিকে কখনো ত্যাগ করতে পারে না। এই হলো আমি অল্পর মধ্যে যেটুকু জেনেছি। আরো অনেক বিষয় আছে, আমি ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং ওনার কাছ থেকে জানবো আসলে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সমস্যা কোথায় থেকে শুরু হয়েছে বলে আপনি মনে করেন বা আপনি জানেন। আমি যতটুকু আপনার বই পড়ে এবং বাস্তবিক অর্থে পর্যালোচনা করে যতটুকু জেনেছি সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা কিন্তু পাকিস্তান পিরিয়ড থেকে না, ব্রিটিশ যখন ছিল তখন থেকেই। আপনি আপনি যদি একটু ইতিহাসের পিছনে যান তাহলে ব্রিটিশের পিরিয়ড থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃষ্টি শুরু হয়েছে। এখন 1947 সালে যখন আপনার ইংরেজরা যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে আপনার চলে যাচ্ছিলেন, ওদের আধিপত্য যখন চলে যাচ্ছিল, ওই সময়টাই এরা কিন্তু আপনার একটা প্রি প্ল্যান করেছে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশটাকে কিভাবে খন্ড খন্ড করে রেখে যাওয়া যায়। এই খন্ড খন্ড করার কাজ এরা এই ভারতীয় উপমহাদেশে আপনার 200 বছর শাসন করেছে। এই 200 বছর ধরে এই কাজটাই এরা সূক্ষ্মভাবে প্রি প্ল্যান করে এরা এগিয়েছে। তার এই ধারাবাহিকতায় আমরা যখন 1947 সালে আপনার ওরা চলে যাচ্ছে ফাইনালি ভাবে, তখনই আমরা দেখি যে ভারত এবং পাকিস্তান নামক দুটো রাষ্ট্র তৈরি হয়েছে। ওই তৈরি হওয়ার পিছনেও একটা কারণ ছিল। এরা মনে করেছে যে ভারতীয় উপমহাদেশ একটা সমৃদ্ধশালী একটা উপমহাদেশ। এই উপমহাদেশ পৃথিবীর মানচিত্রের বিশাল একটা অংশ ঘিরে এরা দখল করে আছে ভারতীয় উপমহাদেশ। যদি ওদেরকে এক করে রেখে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে যেমন 2024 সালে এরকম একটা ওরা স্টাডি করে ওরা প্ল্যান করেছে। ওরা দেখেছে স্পষ্টভাবে ওদেরকে যদি এক করে রেখে দেওয়া হয় তাহলে ওরা এই পৃথিবীকে এক এক কোন একদিন রাজত্ব করবে।
কোন একদিন এরা ওদের হাতের ইশারায় এই পৃথিবীকে এরা শাসন করবে। এরা এটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিক দিয়ে আমরা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা থাকতাম। এটা এরা দেখেছিল। যার কারণে এরা পরিকল্পিতভাবে আমাদেরকে প্রথমে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছে। হিন্দু খায় না গরুর মাংস, মুসলমান খায় না শুকরের মাংস। দেখেন, এটা সুস্পষ্টভাবে মানে এরা আমাদেরকে এভাবে বিস্কিটের মাধ্যমে, এটা প্রোডাক্টের মাধ্যমে, এটা আমাদের মাঝে বিভাজন করার জন্য এরকম প্রোডাক্ট বাজারে এরা এনেছে। এটা আমরা সকলে জানি। তো দেখেন, যখন আমরা ভাগ হয়ে গেছি 47-এ ভাগ হয়ে যাওয়ার পরে আমার এই পার্বত্য চট্টগ্রাম ভারতের হয়ে থাকবে নাকি পূর্ব পাকিস্তানের হবে? পাকিস্তানের হয়ে থাকবে? না, পূর্ব পাকিস্তান কিংবা পশ্চিম পাকিস্তান এরকম ছিল না, পাকিস্তানের হয়ে থাকবে কিনা এরকম একটা প্রশ্ন তখন উঠেছিল। তখন আমার এই পাহাড়ে অধিকাংশ নেতা ওরা মনে করেছিল কি, আমার এই পাহাড়ে অধিকাংশ এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এই ম্যাক্সিমাম লোকজন আপনার তখন যদি দেখেন আপনার 95% ছিল মানে এখানে আমার চেহারার লোক। মানে আমি এখানে যাদেরকে আমরা পাহাড়ি বলি, হ্যাঁ, আপনারা যাদেরকে পাহাড়ি নামে চিনেন, উপজাতি নামে চিনেন, যাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে চিনেন, এটা এক সময় এক নামে এক সরকার আমাদেরকে দিয়েছে। এটা ক্ষুদ্র শব্দটা আমরা উচ্চারণ করতে চাই না, আমরা সবাই একই দেশের মানুষ, আমাদের দেশের একটি অংশ তারা। হ্যাঁ, এইভাবে আমাদেরকে কিন্তু এই যে নানা তকমা দিয়ে আমাদেরকে বিভাজনের চেষ্টা করেছে। আমি ওইদিকে গেলাম না, আমি পরে আসছি। তো যখন আপনার এই পাহাড়ে অধিকাংশ জনগোষ্ঠী যখন 95% যেহেতু আপনার মিজোরামে 7 সিস্টারের সাথে আপনার চেহারা, খাদ্যাভ্যাস, হ্যাঁ, এবং সংস্কৃতি অনেকটাই মিল আছে, এই জন্য এই পাহাড়ের অধিকাংশ নেতা চেয়েছিলেন কি আমরা ভারতের সাথে থেকে যাব। যেহেতু আপনার ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছে রাষ্ট্র, আমরা তো যেহেতু মুসলমান না, আমরা তাদের সাথে থেকে যাই। এই চিন্তার আলোকে এই আমার পাহাড়ের অধিকাংশ নেতা ভারতের পক্ষে থাকার জন্য জওহরলাল নেহেরুর সাথে সাক্ষাৎ করেছিলেন। এই সাক্ষাতে এনারা বলেছিলেন আমরা আপনাদের সাথে থাকতে চাই, কিন্তু ভারতের এই নেতাগুলা আমাদের পূর্ব মানে নেতাদেরকে এরা সাদরে গ্রহণ করে নাই। এরা বলছে এই জঙ্গলিদের নিয়ে আমার কি হবে, এই জঙ্গলিদের আমার দরকার নেই। স্পষ্টতম বলেছে জঙ্গলিদের আমার দরকার নেই, এইভাবেই বলেছে। মানে এখান থেকে মানে ভারতবর্ষের কোনো উপকার আসবে না, মানে ওই অংশটাকে যদি ভারতবর্ষে রাখা হয় তাহলে তাদের কোনো উপকার আসবে না, এই চিন্তা থেকে উপকার আসবে না, ওই চিন্তাটাকে ওনারা এভাবে বলেছিলেন। কিন্তু দেখেন, তারপরও আমার এই পাহাড়ের নেতারা কিন্তু ভারতের অংশ হয়ে থাকতে চেয়েছিল। দেখেন, আমার তারিখটা ঠিক মনে নেই, আমার এই পার্বত্য চট্টগ্রামে ভারতের পতাকা উত্তোলিত হয়েছিল। কত সালে এটা? 1947 সালেই, কিন্তু তারিখটা আমার একজ্যাক্ট মনে নাই কত, মানে স্বাধীনতার আগে 47-এ তখন পতাকা উত্তোলন হয়েছিল ভারতে। হ্যাঁ, এটা কেন হয়েছে? ওরা জোর করে থাকতে চেয়েছিল, ভারত না রাখতে চাইলেও আমরা জোর করে থাকবো তোমাদের সাথে, এভাবে চেয়েছিল, কিন্তু ওরা আপনাকে রাখে নাই। কিন্তু আমার এই পাহাড়ে অধিকাংশ নেতা ভাবলেন, চিন্তা করলেন এভাবে যে না, ভারতকে আমরা বন্ধু ভাবলাম, ওরা আমাদেরকে লাথি মেরে ফেলে দিল। মুসলমানদেরকে আমরা পর ভাবলাম, কিন্তু ওরা আমাদেরকে বুকে টেনে নিল। এই জন্য দেখবেন রাজা দেবাশিস রায়ের বাবা, হ্যাঁ, নামটা আমার মনে নেই, কিন্তু রাজা দেবাশিস রায়ের বাবা ছিলেন একজন কুখ্যাত রাজা ত্রিদিব রায়। উনি ছিলেন একজন কুখ্যাত রাজাকার। উনি গর্ব করে বলতেন, কেন? ওনার মনে প্রাণে এটা ধারণা ছিল যে পাকিস্তানকে ভাগ করছে ইন্ডিয়া। উনি জানতেন বলে উনি ভারতের পক্ষে না নিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। পাকিস্তান যদি আজকে ভাগ না হতো, তিনি থাকতেন আজকে সবচেয়ে দেশপ্রেমিক একজন ব্যক্তি। আজকে হয়তো আমরা বাংলাদেশ হচ্ছি বিধায় ভারতের ইশারায়, ভারতের তাদের কলকাঠিতে আমরা যেহেতু বাংলাদেশি হয়েছি, তিনি একজন রাজাকার হয়েছেন।
তার লাশকে এই পার্বত্যবাসী আনতে পারেনি পাকিস্তান থেকে। উনি বলেছেন আমি এই পাকিস্তানের মাটিতে আমার দাফন হোক, বাংলাদেশে যাব না, আমি আনতে পারেনি। তো এইটা আমি এগুলো বললাম কেন, এই কথাগুলো বললাম এই কারণে, অনেকে মনে করবেন তাহলে তো আমার এই পাহাড়ের অধিকাংশ লোকজন রাজাকার। না, পাকিস্তানের ভারতের মানে পাকিস্তানের বিপক্ষে আমার সেই বিষয়টাতে আমরা আজকে না যাই, আমরা না না সেই না না বিবর্তিকা না, শুনে আমি একটু বলতে চাচ্ছি, মানে আমার এই পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ সাধারণ জনগণ যারা ছিলেন এরাও মুক্তিযুদ্ধ করেছে। আমার আপন আপন একটু দূর সম্পর্কের মামা লাগে, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি চান, কিন্তু উনি আজও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি। উনি প্রাইমারি স্কুলের টিচার, উনি কবে মারা যাবেন আমাদের জানি না। মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়েছে। তোয়াইচিং মং আমাদের মুক্তিযুদ্ধের হ্যাঁ প্রকৃতি ইতিহাস 53 হ্যাঁ বছরে কিন্তু আমরা পাইনি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কারা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার তালিকা আজ পর্যন্ত তৈরি করা হয়নি। কারা নিহত হয়েছিল বলা হচ্ছে 30 লক্ষ শহীদ হয়েছে, এটা খুব কঠিন বিষয় না 30 লক্ষ শহীদের তালিকা তৈরি করা। প্রতিটা ইউনিয়ন থেকে যদি তালিকা তৈরি করা হয় খুব একটা বেশি সময় লাগে, কিন্তু এটা সরকারি ভাবে যারাই ক্ষমতায় ছিলেন, যারাই এই পর্যন্ত ক্ষমতায় কোনো এক উদ্দেশ্য নিয়ে এটা ঝুলিয়ে রেখেছেন। এই তথ্যগুলি যাদের কাছে প্রকাশ করা হচ্ছে না, এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে, যারা ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে অবমাননা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, আমি মনে করি এটা। হ্যাঁ, আমি যে যে বিষয়টা বলছিলাম, তাহলে এখন আমরা 2024 সালে এসে দাঁড়িয়েছি। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করলাম, আমরা দেশ স্বাধীন করেছি। আপনারা বাকি ইতিহাসটাই জানেন, আমি ওই ইতিহাসের ব্যাখ্যায় আমি গেলাম না। জি আমি যেহেতু একজন পাহাড়ের ছেলে হিসেবে ছোটবেলা থেকে নানা প্রতিবন্ধকতার শিকার আমিও হয়েছি। আমি যেমন হয়েছি, আমার এই পাহাড়ে যে বাঙালি ভাইরা আছে এরাও আমার মতো প্রতিবন্ধকতার শিকার হয়েছে। দেখেন, আমাদেরকে রাজনৈতিক ভাবে প্রতিহিংসার শিকার আমরা। এটা এটা চাক বলেন, বাঙালি বলেন, চাকমা বলেন, ত্রিপুরা বলেন, মুরো বলেন, যেই বলেন, এই পাহাড়ে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই রাজনৈতিক ভাবে প্রতিহিংসার শিকার। আমরা বুঝতে পারছি না। এখন আমরা যারা বুঝতে চেষ্টা করছি, আমরা যারা বোঝানোর চেষ্টা করছি, আমাদেরকেও নানা তকমা দিয়ে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।